হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখার তিনটে পার্ট আছে। 2A অনুশীলনী 2 প্রশ্নমালা 2 পড়ছে। 2 পার্টে 2A 2B 2C তিনটে পার্টে ভাগ করা আছে। প্রশ্নমালা 2A কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা প্রশ্নমালা 2B থেকে শুরু করব। ঠিক আছে, 2B তিনটে পার্টে ভাগ করা আছে। তো 2B এর জন্য 2A এর অঙ্ক আমাদের সম্পূর্ণরূপে সলিউশন করা আছে। যে সমস্ত অঙ্ক আছে সম্পূর্ণটাই প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। যা 2A প্রশ্নমালার যে সমস্ত অঙ্ক আছে, যে কোনো অঙ্ক সমস্ত অঙ্কটাই আমাদের কোর্সে দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তার সলিউশন পেয়ে যাবে। এবার 2B এর জন্য যে সমস্ত জিনিসগুলো জেনে রাখা দরকার, অঙ্ক করার আগে কিছু সূত্র জেনে রাখা দরকার, সেগুলো আমরা আলোচনা করছি সরলরেখা বিষয়ের উপরই। সরলরেখা এরকম যদি একটা সরলরেখা হয়, y ইকুয়াল টু আমরা কি জানি, এটা একটা সরলরেখা। যে কোনো একটা সরলরেখা, সেটা x অক্ষে, এটা x অক্ষ, তার ধনাত্মক দিক এটা। x অক্ষে ধনাত্মক দিকের যে সঙ্গে যে কোণটা করে সেটাকে আনতি বলা হয়, এবং সেই কোণের x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেটাকে আনতি বলা হয়, এবং সেই কোণের ট্যানের মানকে নতি বা প্রবণতা বলা হয়। মানে এটা যদি 45 ডিগ্রি কোণ করে, সেটা হয়ে যাবে 45 ডিগ্রিটা হচ্ছে আনতি, আর ট্যান 45 ইকুয়াল টু 1, এই 1টা হয়ে যাচ্ছে নতি বা প্রবণতা। ঠিক আছে, বা একটা সরলরেখা এইভাবেও কোণ করতে পারে, তখন এইটা হয়ে যাবে আনতি, এই পুরোটা। ঠিক আছে, মানে সম্পূর্ণটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। এবার একটা সরলরেখার সমীকরণ যদি এরকম হয়, y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে এইখানে যে এই x এর সহগ যেটা আছে, x এর সহগ যেটা হবে সেটা মাইনাস দিয়ে সমেত হলে মাইনাস m যদি হয়, তাহলে মাইনাস mটাই হবে। এখানে শুধু m আছে, তাহলে m, তাহলে এই mটাকে বলা হবে নতি বা প্রবণতা। ঠিক আছে, mটা হয়ে যাচ্ছে নতি বা প্রবণতা। এবার একটা সরলরেখার মনে করো m1x, আর একটা সরলরেখা যদি m2x হয়ে যায়, m2x প্লাস c, তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রবণতা m1, দ্বিতীয়টার ক্ষেত্রে প্রবণতা m2। তাহলে এই দুটো সরলরেখা, তাহলে যে কোনো সরলরেখা হতে পারে এইরকম সরলরেখা। এবার এদের মাঝের যে কোণ হয় সেটা আমরা একটা সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো। তাহলে এদের মাঝের যে কোণ হয় সেটা হচ্ছে এই সূত্র ফেলতে হবে, tan থিটা ইজ ইকুয়াল টু m1, এখানে প্লাস মাইনাস হয়, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এই সূত্রটা, এটা ভালো করে মনে রাখবে। tan থিটা ইজ ইকুয়াল টু, এবার এখান থেকে এই মানটা একটা আসবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স সামথিং, সেইটা হবে ওই দুটো সরলরেখা, যে কোনো সরলরেখাই হতে পারে, যে কোনো রকম দুটো সরলরেখা যেভাবেই থাক, সেটা হচ্ছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আচ্ছা, সূত্রটা ভালো করে তৈরি রাখবে। এবার দুটো সরলরেখা যে সমান্তরাল সরলরেখা কাদের বলে? দুটো সরলরেখার যদি মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকে, তাদের সমান্তরাল সরলরেখা বলা হয়। এবং সেই সমস্ত সরলরেখার ক্ষেত্রে এই যে এই প্রবণতাগুলোর মান m1 আর m2, এই প্রবণতাগুলোর মান সমান হবে। প্রবণতাগুলোর মান সমান হলে, এবং ধ্রুবক পদগুলো শুধুমাত্র যদি আলাদা হয়, সেগুলো হচ্ছে ধ্রুবক পদগুলো আলাদা হতে হবে, না হলে সম্পূর্ণটাই এক হলে তারা একটাই সরলরেখা হয়ে যায়, কোইন্সিডেন্ট হয়ে যাচ্ছে, একে অপরের উপর পড়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো সরলরেখার প্রবণতা সমান এবং ধ্রুবক পদগুলো আলাদা হয়ে গেলে সেক্ষেত্রে সেই সরলরেখা দুটো সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এবার একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে বের করবে? ধরো একটা বিন্দু বলা আছে আর একটা সরলরেখা বলা আছে, এই সরলরেখা সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে যার একটা বিন্দু দেয়া আছে, তখন কিভাবে হবে? তখন হচ্ছে এই যে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, মনে করো একটা বিন্দু h কে দেওয়া আছে। তাহলে যদি এই সরলরেখা সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে দেয়, তখন ধরে নিতে হবে যে এই সরলরেখা সমান্তরাল সরলরেখা, মানে সমান্তরাল, তাদের প্রবণতা সমান। প্রবণতা যেহেতু সমান, তার মানে এই পার্টটা থেকে তো প্রবণতা আসছে, এই পার্টটা থেকে y এর মান বের করছি, x এর সহগটা, মানে y আর x এর যে ব্যাপারটা, তাহলে এইটা সম্পূর্ণ সেম থাকবে, x প্লাস by প্লাস মনে করে একটা ধ্রুবক p ইজ ইকুয়াল টু 0। তাহলে এই বিন্দুটা এবার এখানে পুট করতে হবে x y এর জায়গায়, x এর প্লেসে h আর y এর প্লেসে k পুট করতে হবে, তখন p এর একটা মান আসবে। p এর মানটা ব্যাকে এতে পুট করে দিলে যে সরলরেখার সমীকরণ আসবে, সেইটাই হবে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা। কি বললাম, বোঝা গেল? বললাম এই যে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা ধরে নিতে হবে, শুধুমাত্র ধ্রুবক পদটা আলাদা হবে, বাকি পুরোটা সেম হবে। এবার সেটা যদি একটা বিন্দুগামী বলে দেয়, সেই বিন্দুটা এতে h হিসেবে পুট করতে হবে। এই h-টা x এর প্লেসে আর k-টা y এর প্লেসে পুট করে আমরা p এর একটা সাধারণ মান পাবো। সেই মানটা ব্যাকে এই জায়গায় x প্লাস by প্লাস p এর মানটা পুট করে দিলে 3 কি 5 7 যাই আসুক, পুট করে দিলেই সমান্তরাল সরলরেখা বেরিয়ে যাবে। এবার একটা কন্ডিশন, যদি y ইজ ইকুয়াল টু m1x একটা সরলরেখা, y ইজ ইকুয়াল টু m2x প্লাস c একটা সরলরেখা, এই দুটো সরলরেখা লম্ব হওয়ার সূত্র কি? আমরা লম্ব হওয়ার সূত্রটা যে tan এর মান নির্ণয় না করেও বের করে নিতে পারবো। যদি থিটার মান 90 ডিগ্রি এসে যে আমরা বুঝেই যাচ্ছি যে ওই সূত্র ফেলে আগেরটা,
tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখান থেকে যদি থিটার মান 90 ডিগ্রি যায় তাহলে লম্ব হয়ে গেল এটা। যদি আমরা ওই সূত্র না প্রয়োগ করি, এখান থেকেও বের করে নেওয়া যাবে যে এই প্রথম সরলরেখার প্রবণতা m1 এর মানটা বের করলাম, দ্বিতীয় সরলরেখার প্রবণতা m2 এর মানটা বের করলাম, ঠিক আছে। বের করে নেওয়ার পর এই যে m1 দুটো প্রবণতার গুণফল m1 ইন্টু m2, যদি এর মানটা -1 হয় তখন সরলরেখা দুটো অবশ্যই লম্ব হবে। দুটো সরলরেখার প্রবণতার গুণফল -1 হলে সেই দুটো সরলরেখা সর্বদা লম্ব হয়, প্রবণতার গুণফল, ঠিক আছে। আচ্ছা, এবার যেমন এর ক্ষেত্রে ধরে নিলে, যেমন দেখালাম সমান্তরাল সরলরেখা কিভাবে নির্ণয় করতে হয় একটা সরলরেখা জানা থাকলে। যদি এইরকম সরলরেখা একটা এই যে ax প্লাস by প্লাস c থাকে, এটা হচ্ছে সমান্তরাল, এর পাশাপাশি রাখি এটা। এবার লম্বর ক্ষেত্রে কি ধরবে, এটা ধরে নিতে হয় এদের লম্ব, এই সমান্তরালের ক্ষেত্রে এই পুরোটা এক ছিল, কিন্তু লম্বর ক্ষেত্রে পুরোটা এক থাকবে না, সহগগুলো চেঞ্জ হবে, মাঝের সাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে bx, তখন ধরতে হবে, ধরি এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ bx মাইনাস ay, এটা প্লাস নয়, মাইনাস ay প্লাস p ইজ ইকুয়াল টু 0। তারপর এটা h কে কোন একটা বিন্দুগামী বললে এই বিন্দুটা h এর জায়গায় x এর প্লেসে h আর y এর প্লেসে k পুট করতে হবে। পুট করার পর p এর মান বেরিয়ে যাবে, p এর মানটা ঘুরিয়ে এতে পুট করে দিলেই লম্ব সরলরেখা বেরিয়ে যাবে। আবারও বলছি, যদি লম্ব সরলরেখা নির্ণয় করতে বলে কোনো সরলরেখার, এই সরলরেখার লম্ব সরলরেখা নির্ণয় করতে বলেছে, এতে সহগটা চেঞ্জ হবে। এখানে x এর সহগ a ছিল, y এর সহগ b, তাহলে লম্ব সরলরেখাটা x এর সহগটা b হয়ে যাবে, y এর সহগ a হয়ে যাবে, আর তাদের মাঝের চিহ্নটা পরিবর্তন হবে। এই যে মাঝের চিহ্নটা এখানে প্লাস ছিল, মাইনাস হয়েছে, প্লাস p ধরে নেওয়া হয়েছে। প্লাস p ধরে নিয়ে এবার এই যে কোনো একটা বিন্দুগামী যদি বলা থাকে সেই বিন্দুটাতে পুট করতে হবে, p এর মানটা যেটা বেরোবে সেই মানটা ঘুরিয়ে আবার এতে পুট করে দিলে লম্ব সরলরেখার সমীকরণ বেরিয়ে যাবে, ঠিক আছে। এইটা হলো। এবার যদি দুটো সরলরেখা এরকম হয় যে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এরকম যদি দুটো সরলরেখা হয়ে যায়, এবং এরকম যদি দুটো সরলরেখা হয়ে যায়, তাহলে এই দুটো সরলরেখা সর্বদা একই সমীকরণ প্রকাশ করবে কখন, যদি এইরকম হয়ে যায় a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। এইরকম হয়ে গেলে দুটো সরলরেখা একই সময়, আমরা আগেও বললাম যে যদি ধ্রুবকের মানটাও সেম হয়ে যায়, ঠিক আছে, এই মানগুলো সেম হয়ে গেলে সরলরেখাগুলো একই সরলরেখা প্রকাশ করবে, ঠিক আছে। এগুলো মনে রাখবো অবশ্যই। এই যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রশ্নমালা 2b এর জন্য, 2b এর সমস্ত অঙ্ক করার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালো করে সূত্রগুলো মনে রাখবে। এবার দেখো আমরা 2b তে যাব, 2b এর বহু বিকল্পধর্মী সলভ করব। 2b এর প্রথমেই সলভ করব বহু বিকল্পধর্মী। প্রশ্নমালা 2b সরলরেখা চ্যাপ্টারের একাদশ শ্রেণীর সরলরেখা প্রশ্নমালা 2b এর বহু বিকল্পধর্মী 1 থেকে শুরু করছি। দেখো, একের অঙ্ক বলে দেওয়া আছে, কনসেপ্ট ক্লিয়ার করে করবে, যতটা পারবে নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এবার দেখো বলা আছে x ইজ ইকুয়াল টু a ও y ইজ ইকুয়াল টু b সরলরেখা দুটির অন্তর্গত কোণ। যতটা পারবে জিওমেট্রির সমস্ত অঙ্ক সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করবে, অনেক বেশি মনে থাকবে, ঠিক আছে, এবং বুঝতেও পারবে অনেক ভালো। এবার আমরা যদি একটা এইভাবে এটা যদি আমরা লেখো হয়, তাহলে x ইজ ইকুয়াল টু a বলেছে, x ইজ ইকুয়াল টু a মানে কি, x ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা a দূরত্বে যাচ্ছি, মনে করো এইরকম একটা সরলরেখা, মানে পুরোটা এইখানেও a দূরত্ব, এইখানেও a দূরত্ব, এইখানেও a দূরত্ব, x ইজ ইকুয়াল টু a সর্বদা y অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে। আর y ইজ ইকুয়াল টু b মানে a b এর একটা 3 2 এরকম মান আছে, 3 2 5 7 এরকম একটা মান এখানে অজানা, যেহেতু আমরা একটা মান ধরে নেব, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু b মনে করো এই সরলরেখাটা, এই যে y এর দিকে b দূরত্ব, এখানেও b দূরত্ব, এখানেও b দূরত্ব, এখানেও b দূরত্ব, তাহলে এদের কমন মান কি হয়ে যাচ্ছে, মানে b কমন মান হয়ে যাচ্ছে, তাহলে সব পুরোটা জায়গাটাই b দূরত্বে থাকবে y থেকে। তাহলে এইটা হয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল টু b সরলরেখা, আর এইটা হয়ে যাচ্ছে x ইজ ইকুয়াল টু a সরলরেখা, আর এইটা ছিল y অক্ষ, এটা y, এটা y ড্যাশ, আর এটা x, আর এটা x ড্যাশ, ঠিক আছে। তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ চেয়েছে, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কোথায়, এইটা তো মধ্যবর্তী কোণ, এই জায়গাটা 90 ডিগ্রি কোণ লম্বভাবে আছে, x অক্ষ y অক্ষ পরস্পর লম্বভাবে আছে, তাহলে এটা x অক্ষ, এই যে x ইজ ইকুয়াল টু a, যেটা x ইজ ইকুয়াল টু a, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল,
আর y ইজ ইকুয়াল টু b যেটা সেটা x অক্ষের সমান্তরাল, তাহলে এদেরও মধ্যবর্তী কোণ এরা ছেদ করেছে এখানে, তাহলে এদেরও মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে মধ্যবর্তী কোণ হয়ে যাবে অপশন বি তে আছে যেটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশন বি 90 ডিগ্রি সঠিক উত্তর। 2 এর দাগেরটা দেখো। 1 এর দাগের হলো ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, যে কোনো বইয়ের বাইরের প্রবলেম থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে প্রবলেম পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করবো। আগেও বলেছি আমরা কিভাবে পাঠাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 2 এর দাগের। 2 এর দাগের বলা আছে এখানে y is equal to 0 ও ax plus by plus c is equal to 0 সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ। y is equal to 0, y is equal to 0 কোনটা? x অক্ষের সমীকরণ হচ্ছে y is equal to 0, মানে x অক্ষটা, x অক্ষ আর যে কোনো একটা যে ax plus by plus c এটা যে কোনো একটা সরলরেখা হতে পারে, এইরকম হয়ে যেতে পারে এই কোণটা। তাহলে ax plus by plus c is equal to 0, তাহলে by is equal to কত? minus ax minus c, y is equal to কত? minus a by bx minus c by b আসছে। ঠিক আছে, তাহলে প্রবণতা কত আসছে? tan থিটা, এই সরলরেখার প্রবণতা tan থিটা আসছে মাইনাস a by b, অতএব থিটার মান কত আসছে? tan ইনভার্স a by b, এটাই হচ্ছে থিটার মান। এটা হচ্ছে তার মানে এটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে। x অক্ষের ধনাত্মক দিকটাই এইটা, এই কোণটা, এই জন্য যদি সরলরেখা হয় এই কোণটা, তার মানে এইটাই হচ্ছে y is equal to 0, এটা হচ্ছে y is equal to 0 সরলরেখা, মানে x, আর এটা হচ্ছে ax plus by plus c is equal to 0 সরলরেখা। তাহলে এদের মধ্যবর্তী কোণ এই জায়গাটা, তাহলে এই মানটা কোনটা? এইটা, থিটা is equal to আছে মাইনাস আছে এখানে একটা tan ইনভার্স মাইনাস a by b, তাহলে এইটাই হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এই সরলরেখাটা, এটা যেটা দেয়া আছে y is equal to 0 x অক্ষটা যেটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ এইটাই হয়ে যাচ্ছে, এটা থিটা, মানে এইটা থিটাটা কোনটা? এটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে আনো থিটা, তাহলে আনো থিটা, এটা সমীকরণটা যেটা দেয়া আছে y is equal to 0 সেটা x অক্ষ, তার মানে এই আনো থিটাই যেটা হবে সেই কোণটাই। তাহলে এটা কোন অপশনে আছে? এটা আছে এটা হচ্ছে অপশন সি তে আছে, তাহলে অপশন সি সঠিক উত্তর হবে। ঠিক আছে, 2 এর সি tan ইনভার্স মাইনাস a by b। ঠিক আছে, নেক্সট দেখো 3 এরটা। বুঝতে পারলে নিশ্চয়ই? যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ওকে, নেক্সট যেটা 3 এর বলেছে lx plus l1x plus m1y plus n1 is equal to 0, এবং আরো একটা সমীকরণ আছে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যখন। আচ্ছা, এটা আমরা আলোচনা করেছি, কখন লম্ব হবে? এই যে একটা l1x plus m1y plus n1 is equal to 0, l1x plus m1y plus n1 is equal to 0, তাহলে y এর মানটা বের করতে হবে। m1y is equal to কত হয়ে যাচ্ছে? মাইনাস l1x মাইনাস n1, বা y is equal to কত হচ্ছে? মাইনাস l1 বাই m1x মাইনাস n1 বাই m1। তাহলে এখানে প্রবণতা কত? প্রবণতা is equal to মাইনাস l1 বাই m1, এটা প্রবণতা এলো। দ্বিতীয় সরলরেখা যেটা বলেছে l2x প্লাস m2y প্লাস n2 is equal to 0, তাহলে m2y is equal to মাইনাস l2x মাইনাস n2, তাহলে y is equal to মাইনাস l2 বাই m2 মাইনাস n2 বাই m2। তাহলে এখানে প্রবণতা কত? মাইনাস l2 বাই m2। তাহলে দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি? প্রবণতা দুটোর গুণফল -1, তাহলে মাইনাস l1 বাই m1 ইন্টু মাইনাস l2 বাই m2 is equal to -1, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দুটো মাইনাসের গুণফল l1 l2 বাই m1 m2 is equal to -1, তাহলে গুণ করে দিলে l1 l2 is equal to মাইনাস m1 m2, এটা বাঁদিকে এলে l1 l2 প্লাস m1 m2 is equal to 0, এইটা কন্ডিশন আসছে l1 l2 প্লাস m1 m2 is equal to 0। এটা কোন অপশনে আছে? l1 l2 প্লাস m1 m2 is equal to 0 অপশন এ তে আছে, তাহলে অপশন এ সঠিক উত্তর। অপশন এ চলে আসছে l1 l2 প্লাস m1 m2 is equal to 0।
ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর আসছে। নেক্সট দেখো, এটা 3-এর দাগের হলো, 4-এর দাগের। এবার 4-এর দাগে শুরু করছি, দেখে নাও প্রসেসটা এইভাবে করতে হবে। চারের দাগের বলেছে এখানে 3-5 ও -3-5 বিন্দু দুটি সংযোগ সরলরেখা সমান্তরাল হবে, কার সঙ্গে সমান্তরাল হবে? দেখো এখানে দুটো সরলরেখার একটা সরলরেখা দুটো বিন্দুগামী হলে সেই দুটো বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র আছে y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1। সেই সূত্র প্রয়োগ করলেও সরলরেখাটা দেখতে পাবে, সরলরেখাটা বুঝতে পারবে দেখে যে এটা কার সমান্তরাল। বা এখানে আমি আগে দুটো প্রসেস করছি, বিন্দু পুট করছি, বিন্দু পুট করেও তোমরা একটা বুঝতে পেরে যাবে যে কি কি বিন্দু বলেছে। 3-5 1 2 3 1 2 3 4 5 3-5 এইটা আসছে। আর একটা বলেছে -3-5 -3 মানে 1 2 3 -3 1 2 3 4 5 -5। তাহলে এদের যোগ করলে এইটা এই সরলরেখা হচ্ছে এইটা। তাহলে এটা এই সরলরেখা হচ্ছে, এটা কার সাথে সমান্তরাল? x অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে, এবার দেখো আমি সূত্রের সাহায্যে ফেলছি, সূত্রের সাহায্যে প্রমাণ করে দেওয়া যাবে। 3-5 আর -3-5। তাহলে সূত্রের সাহায্যে নির্ণয় করছি যে এটা x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল মানে কি? তার সমীকরণ y = 0। x অক্ষের সমীকরণ y = 0। তাহলে আমাদের y = 0 আসবে, দেখবে, যেহেতু x অক্ষের সমান্তরাল। আর y অক্ষের সমীকরণ মনে রাখবে x = 0। ঠিক আছে, আমাদের আসবে যেহেতু x অক্ষের সমান্তরাল y = 0 আসবে। দেখো y - y1 এটা প্লাস হয়ে যাবে, বা x - x1 = y2 - y1, y2 এর মান -5 + 5 = x2 - x1, x2 হচ্ছে -3 -3, বা y + 5 বাই x - 3 এটা কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, 0/-6, 0/any নাম্বার আসছে। আচ্ছা, y + 5 এটা বাই x - 3 0 চলে আসছে, 0 যে কোনো সংখ্যা 0ই হয়ে যায়। ঠিক আছে, এবার এইটা কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে y + 5 = 0, বা y -5। তাহলে এটা আসছে এই যে y = 0। তাহলে এর সমান্তরাল, আমরা x অক্ষ বলছিলাম, x অক্ষ না, x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল যেহেতু, মানে x অক্ষের সমান্তরাল যেহেতু y = যে কোনো একটা মান 2 3 4 5 -2 -3 -4 -5 6 7 প্লাস মাইনাস যা ইচ্ছা হলেই হবে, সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। এখানে আমাদের সমীকরণ আসছে y = -5, এটা x অক্ষের সমান্তরাল। ঠিক আছে, x অক্ষের সমীকরণ y = 0, তার সমান্তরাল রেখা y = যে কোনো ধ্রুবক মান। ঠিক আছে, 2 5 3 -3 -5 সবই ধ্রুবক মান, এগুলো x অক্ষের সমান্তরাল। আর যদি x দিয়ে আসতো, সেটা x = এত, তাহলে সেটা y অক্ষের সমান্তরাল হয়ে যেত। যদি x = যে কোনো ধ্রুবক মান আসতো, সেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। আচ্ছা, এবার এটা কোন উত্তরটা আছে? x অক্ষের সমান্তরাল অপশন বি তে আছে। তাহলে অপশন বি, 4-এর বি, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল আসছে। এবার দেখো 4-এর বি হলো 5-এর দাগের। 5-এর দাগের বলছে 2 - 4 ও 2 6 বিন্দু দুটির সংযোগ সরলরেখা 90 ডিগ্রি কোণ করে কার সাথে? তাহলে একই রকম ভাবে দুটো বিন্দু যেহেতু বলা আছে, আমরা দুটো বিন্দু কার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা সরলরেখাটা বের করি, তাহলে বুঝতে পেরে যাবো। বা আমরা প্রবণতাও বের করতে পারি, প্রবণতা বের করলে হবে। ঠিক আছে, তাহলে 2 - 4 আর আছে 2 - 6। তাহলে এই দুটো বিন্দুগামী যে কোনো সরলরেখার প্রবণতা বের করার সূত্র কি? তাহলে প্রবণতা বের করছি, সরলরেখা বের করলেও পাবো, প্রবণতা বের করছি। দেখো y2 - y1 / x2 - x1, এটা হচ্ছে প্রবণতা বের করার ফর্মুলা। y2 - y1, এখানে y2 কে এইটা ভাবো y2, তাহলে 6 - y1, এটা মাইনাসে মাইনাসে +4 হয়ে গেল। এখানে x2 মানে 2 -x1 -2, তাহলে চলে আসছে 10/0। এটা 0 মানে অসংজ্ঞাত আসছে, অসংজ্ঞাত আসছে। ঠিক আছে, এটা অসংজ্ঞাত এসে গেল, প্রবণতা অসংজ্ঞাত এসে গেল। ঠিক আছে, তার মানে প্রবণতা অসংজ্ঞাত মানে কি? সেটা হচ্ছে প্রবণতা মানে ট্যান থিটাটা যে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, তো
তাহলে tan 90 মান অসংজ্ঞাত, ঠিক আছে, tan 90 মান অসংজ্ঞাত, তাহলে 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে মানে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, ঠিক আছে। তার মানে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে মানে আমরা বুঝতে পারছি x অক্ষের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে সম্পূর্ণ x অক্ষের সাথে। tan 90 মান অসংজ্ঞাত, প্রবণতা, প্রবণতা মানে tan থিটার মান, তো থিটার tan এর মানকে, তাহলে তাহলে এটা এই tan 90, তাহলে 90 ডিগ্রি কোণ করছে কার সাথে, এটা আমরা প্রবণতাটা কাকে বলি, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, তার মানে x অক্ষের সঙ্গে কোণ করছে, ঠিক আছে। এবার দেখো আমরা এই প্রবণতার সাহায্যে এটা বের করলাম, যদি সরলরেখা দিয়ে বের করি, যে দুটো সরলরেখা বিন্দু আছে তার সাহায্যে সরলরেখা নির্ণয় করছি, সরলরেখা থেকেও বোঝা যাবে। তাহলে y মাইনাস y1, এটাকে মাইনাস মাইনাসে +4 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 মাইনাস মাইনাসে +4 বাই x2 মাইনাস x1, তাহলে y প্লাস 4 বাই x মাইনাস 2, এইটা হয়ে যাচ্ছে 10/0, ঠিক আছে। তাহলে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, এটা গুণ করলে এটা অসংজ্ঞাত যেহেতু হয়ে যাচ্ছে, যে কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে এটা 0 চলে আসছে, এটা চলে আসছে x, ঠিক আছে, x 10 ইন্টু x মাইনাস 2, 10 ইন্টু x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x সমান 2, x সমান 2 কার, কোন রেখাটা, এটা x অক্ষ, এটা y অক্ষ হলে x ইজ ইকুয়াল টু 2, 1 2 গেল, মানে এই রেখাটা, এই রেখাটা, ঠিক আছে। এই রেখাটা কার সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, এটা y অক্ষের সমান্তরাল, অবশ্যই x অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, x অক্ষ বা x অক্ষের সমান্তরালও বলা যাবে, ঠিক আছে, x অক্ষ বা x অক্ষের যে কোনো সমান্তরালের সঙ্গেও 90 ডিগ্রি কোণ করছে, যেহেতু y অক্ষের সমান্তরাল। কিন্তু এখানে x অক্ষের সমান্তরাল তো একটাও নেই, ঠিক আছে, তাহলে x অক্ষের সাথেই নিতে হবে, অপশন বি x অক্ষের সাথে। তাহলে দুভাবেই করে দেখালাম, দেখো এটা হবে, এটা হয়ে যাচ্ছে যেটা পাঁচের দাগেরটা x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে এটা হবে বি অপশনে আছে, x অক্ষের সাথে, x অক্ষের সাথে। 6 দাগেরটা দেখো, 6 দাগের কি বলেছে, x প্লাস, এটা মুছছে আমরা, এখানটা দেখে নাও, x plus root 3y plus 7 is equal to 0, x plus root 3y plus 7 is equal to 0, ঠিক আছে, এইটা একটা সরলরেখা আছে, আর একটা আছে root 3y root 3x minus y plus 8, root 3x minus y plus 8 is equal to 0, এই দুটো সরলরেখা আছে, ঠিক আছে। এই দুটো সরলরেখা দুটির অন্তর্গত সূক্ষ্মকোণ হলো। আচ্ছা, তাহলে আমাদের প্রবণতাটা নির্ণয় করতে হবে, প্রবণতা দুটোর প্রবণতা নির্ণয় করবো, যে tan থিটা সমান যে ফর্মুলা, সেই ফর্মুলা ফেলে আমরা থিটার মানটা নির্ণয় করবো, সূক্ষ্মকোণটা কত সেটা চাইছে, কোণের এই দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণটা কত চেয়েছে, কোণটা নির্ণয় করবো। দেখো যে প্রবণতা বের করে যে tan থিটার সূত্র, সেই সূত্রের সাহায্যে এখানে আসছে root 3y is equal to minus x minus 7, বা y is equal to minus 1 by root 3x minus 7 by root 3, 7 by, এটা চলে আসবে 7 by root 3, তাহলে m1 is equal to হয়ে যাচ্ছে minus 1 by root 3। আচ্ছা, এইটা minus y is equal to minus root 3x minus 8, বা minus y is equal to minus কমন নিলে root 3x plus 8, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, y is equal to root 3x plus 8, তাহলে m2 হয়ে যাচ্ছে root 3, m2 হয়ে যাচ্ছে root 3, ঠিক আছে। এবার দেখো এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। এবার tan থিটা সূত্র ফেলছি, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর মান হচ্ছে 1 বাই রুট 3 মাইনাস m2 এর মান রুট 3, 1 প্লাস m1 m2, m1 এর মান মাইনাস 1 বাই রুট 3, হ্যাঁ, মাইনাস 1 বাই রুট 3, m2 এর মান রুট 3, তাহলে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা আসছে মাইনাস 1 বাই রুট 3 মাইনাস রুট 3, 1 প্লাস মাইনাসে মাইনাস, রুট 3 কেটে গিয়ে মাইনাস হচ্ছে, এই নিচে 0 চলে আসছে, বা tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস মাইনাস 1 বাই রুট 3 মাইনাস রুট 3 বাই 0, এই নিচে 0 মানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, tan কতর মান অসংজ্ঞাত, tan 90 এর মান, tan থিটা ইজ ইকুয়াল টু, এটা tan 90 হয়ে যাচ্ছে, অসংজ্ঞাত যেহেতু tan 90, অসংজ্ঞাত যেহেতু tan 90 এর মান অসংজ্ঞাত। এখানে কি বলেছে, সরলরেখা দুটির অন্তর্গত সূক্ষ্মকোণ হলো
কিন্তু এখানে তো 90 ডিগ্রি কোণ আসছে, এটা সমকোণ হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি কোণ, অপশন বি সমকোণে অপশন আছে, অপশন বিটাই হবে, অপশন বি সমকোণ, অপশন বি 90 ডিগ্রি। ঠিক আছে, সরলরেখা দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি। দেখো প্রবণতা দুটোর গুণফল -1 এসে যাচ্ছে। আমরা বলেছি যে দুটো প্রবণতা m1 m2 m2 যদি -1 হয় তাহলে তারা সর্বদা 90 ডিগ্রি কোণ করে, তাহলে সমকোণ হয়। -1/√3 ইন্টু শুধু √3, এই দুটো কেটে গেল, -1। তাহলে যেহেতু দুটো প্রবণতার গুণফল -1, এরা সমকোণে আছে। এবার দেখো 6 হলো 7 দাগের। সাতের কি বলেছে, নিচের কোণটি, চারটে অপশন আছে, নিচের কোণটি x = 0 ও ax + by + c = 0 সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ। একটা হচ্ছে x = 0 আর একটা ax + by + c = 0। এর প্রবণতা কত? by হয়ে যাচ্ছে -ax - c, তাহলে y -a/bx - c/b, এইটা চলে আসছে। এটা যদি x অক্ষ আর যদি y অক্ষ হয়, এটা x ড্যাশ, এটা y ড্যাশ হয়ে যাচ্ছে, x ড্যাশ y ড্যাশ হয়ে গেল। এই যে x = 0 কোনটা? y অক্ষের সমীকরণ x = 0 এইটা। ঠিক আছে, এবার এদের এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে π/2 90 ডিগ্রি। এবার মনে করো এই সরলরেখাটা হচ্ছে এর প্রবণতা, তাহলে এইটা হচ্ছে tan θ = -a/b। এটা তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করছে? θ tan ইনভার্স a/b, মানে এই কোণটা উৎপন্ন করছে। মনে করো সরলরেখাটা এরকম, তাহলে এই কোণটা উৎপন্ন করছে, তাহলে এই কোণটা কতটা হচ্ছে? এই কোণটার মান হবে সম্পূর্ণটা π/2, পুরোটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে এইটা বিয়োগ করলেই এবার কাদের মধ্যে এই জায়গাটা চেয়েছে, এটা হচ্ছে এই ধনাত্মক দিকের সঙ্গে, মানে এই যে এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এর হচ্ছে এইটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। এটা পুরোটা 90 ডিগ্রি, সেইটা থেকে ধনাত্মক দিকের সঙ্গে যেটা করছে, এই পুরোটা থেকে এই পার্টটা বাদ দিয়ে দিলেই এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কতটা কোণ উৎপন্ন করছে? কোণ করছে π/2 tan ইনভার্স -a/b হবে, এটা মাইনাস হবে, এই যে মাইনাস আছে, π/2 tan ইনভার্স -a/b, বোঝা গেল? পুরোটা 90 ডিগ্রি। এবার এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই কোণটা করছে, তাহলে এইটার মধ্যবর্তী কোণ কত? 90 থেকে এটা যে কোণটা করছে সেইটা বিয়োগ, তাহলে সেইটাই হবে এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে, এখানে অপশনে আছে এটা অপশন সি তে, π/2 tan ইনভার্স -a/b। ঠিক আছে, সাতেরটা আসছে অপশন সি, π/2 tan ইনভার্স -a/b। আটের দেখো কি বলেছে। আটে বলা আছে ax + by + c = 0 সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার নতি কোনটি? এই সরলরেখার একটা সমান্তরাল দিয়ে দিয়েছে। আমরা জানি কি সমান্তরাল সরলরেখাগুলির প্রবণতা সমান হয়। ঠিক আছে, নতি বা প্রবণতা সমান হয় সমান্তরাল সরলরেখার। তাহলে ax + by + c সরলরেখার নতি বা প্রবণতা কত? এটা by -ax - c, তাহলে y -a/bx - c/b। তাহলে এই সরলরেখার প্রবণতা হচ্ছে, তাহলে এই সরলরেখার প্রবণতা হচ্ছে -a/b। এই সরলরেখার প্রবণতা -a/b হলে এর সমান্তরাল, এই সরলরেখার সমান্তরাল প্রত্যেকটা সরলরেখার প্রবণতা -a/b হবে। ঠিক আছে, একটা সরলরেখার প্রবণতা যা হবে তার সমান্তরাল সমস্ত সরলরেখার প্রবণতা একই হবে। সমান্তরাল সরলরেখাগুলির প্রবণতা, মনে রাখবো সমান্তরাল সরলরেখাগুলির প্রবণতা সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে আটেরটা কি অপশন দেওয়া আছে? -a/b। কোন অপশনে আছে? -a/b আছে অপশন বি তে, তাহলে আটেরটা -a/b হবে অপশন বি, -a/b। নয়েরটা দেখো, নয়ের বলে দেওয়া আছে px + qy + r সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার নতি। এই যে px + qy আছে, px + qy + r, তাহলে এই সরলরেখাটার প্রথমে লম্ব প্রবণতা বের করি, তারপরে লম্ব সরলরেখার প্রবণতা কিভাবে আসে সেটা দেখাবো। এই সরলরেখার প্রবণতা হয়ে যাচ্ছে qy - px - r, বা y -p/qx - r/q। তাহলে এই সরলরেখার প্রবণতা মনে করো m - p/q,
এইটা এলো, এইটা আসছে, এইটা হচ্ছে প্রবণতা হবে। তাহলে একটা সরলরেখার প্রবণতা জানা থাকলে তার লম্ব সরলরেখার প্রবণতা হয়ে যায় যে এম যদি একটা সরলরেখার প্রবণতা হয় তার লম্ব সরলরেখার প্রবণতা সর্বদা এই যে -1/m, 1 হয়ে যাবে আর মাইনাস দিয়ে গুণ হবে। তাহলে এই সরলরেখার এইটা যদি যার প্রবণতা তার লম্ব সরলরেখার প্রবণতা হবে -1/p/q। এখানে একটা মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, একটা মাইনাস অটোমেটিক সূত্রের জন্য হয়, আর মাইনাস আছে একটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা উল্টে গেলে এটা p/qটা q/p হয়ে যাচ্ছে। তাহলে এর লম্ব সরলরেখার, এই সরলরেখার লম্ব সরলরেখার প্রবণতা হয়ে যাবে q/p, মানে -1/m। ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করতে হবে এবং 1 হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে এটা আসছে q/p, q/p আসছে। ঠিক আছে, আমাদের 9-এরটা এটা q/p কোন অপশনে আছে? অপশন ডি তে আছে q/p, অপশন ডি হয়ে যাবে q/p। 10-এরটা দেখো, 10-এর কি বলেছে? দশেরটা বলে দেওয়া আছে যে 2x - 3y + 5 = 0 ও px + 2y + 6 সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে p এর মান চেয়েছে। সরলরেখা কি কি আছে? 2x - 3y + 5 = 0, এইটা একটা সরলরেখা আছে। 2x - 3y + 5 = 0। আর একটা সরলরেখা আছে px + 2y, আর একটা সরলরেখা আছে px + 2y, px + 2y = 6 আছে। এই দুটো সরলরেখা 2x - 3y + 5 px + 2y = 6 সরলরেখা দুটো সমান্তরাল হলে নিচের কোনটি সরলরেখা, দুটো সরলরেখা সমান্তরাল হলে আমরা জানি a1/a2 = b1/b2 হবে। ঠিক আছে, সমান্তরাল হলে এটা হয়ে থাকে সরলরেখার ক্ষেত্রে, কারণ প্রবণতা সমান অটোমেটিক ওটা চলে আসছে। যেহেতু দুটো সরলরেখার প্রবণতা সমান তাহলে অটোমেটিক রিলেশনটা চলে আসছে। ঠিক আছে, a1/a2 = b1/b2। ঠিক আছে, এখানে দেখো এবার এখান থেকে যেটা আসছে, এখান থেকে যেটা নিতে পারি আমরা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে যে সম্পর্ক এখানে আসছে, তাহলে এখানে এইটা একটা মানে যেমন দেয়া আছে সেইটার উপর ডাইরেক্ট a1/a2 প্রয়োগ করে দিলাম, সেরকম করলে হবে না, কিন্তু এটাকে পুরোটা একই দিকে আনতে হবে আগে। এটা চলে আসছে px + 2y, পুরোটা বাঁ দিকে আনতে হবে আগে। -6 = 0, কারণ এইটা বাঁ দিকে আনছে, বা এইটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, মানে একই আকারে সাজাতে হবে, সম্পূর্ণটা বাঁ দিকে নিয়ে আসা হলো। এবার যদি আমরা তুলনা করি তাহলে এখানে a2/x এর সহগ, এখানে x এর সহগ p = এখানে y এর সহগ -3, এখানে y এর সহগ 2। ঠিক আছে, এইটা হবে দুটো সরলরেখা, একটা a1x + b1y + c1 = 0, আর a2x + b2y + c2 = 0। সরলরেখা দুটো সমান্তরাল হলে a1/a2 = b1/b2 হবে, সেটা not equal to c1/c2। আর যদি সম্পূর্ণরূপে c1/c2 হয়ে যায় তখন সরলরেখাগুলো অভিন্ন হবে, মানে a1/a2 = b1/b2 = c1/c2, এরকম হয়ে গেলে দুটো সরলরেখা অভিন্ন হয়ে গেল, একই সরলরেখা। আর সমান্তরালের ক্ষেত্রে এইটা হবে, এইটা সেটা not equal to c1/c2। তাহলে এইটা আসছে, তাহলে মাইনাস কোনাকুনি গুণ করলে -3p = 2 দুগুণে 4, 4। তাহলে p = -4/3, p এর মান আসছে -4/3। ঠিক আছে, কোন অপশনে আছে -4/3? -4/3 আছে অপশন সি তে। তাহলে অপশন সি -4/3, 10-এর অপশন সি -4/3। 11 দেখো, 11 বলেছে দুটো সরলরেখা দিয়েছে, লম্ব হলে m এর মান চেয়েছে। দুটো সরলরেখা দেওয়া আছে, সরলরেখা দুটো লম্ব, তাহলে দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি? তাদের প্রবণতার গুণফল -1। দুটো সরলরেখা আমরা এর আগেও বলেছি, দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের প্রবণতার গুণফল -1। তাহলে প্রবণতা দুটোর গুণফল -1 হবে। এবার তাহলে দুটো সরলরেখা দেখো, সেখান থেকে প্রবণতা বের করবো এবং তাদের গুণফল নির্ণয় করবো। 5x - 9y - 12, একটা সরলরেখা আছে 5x - 9y - 12 = 0, বা -9y = -5x + 12, বা -9y মাইনাস কমন 5x - 12, মাইনাস মাইনাস কেটে গেল, বা y = 5/9x - 12/9। তাহলে এখানে m1 এর মান চলে আসছে 5/9। ঠিক আছে, এখানে m1 এর মান এলো 5/9। এবার দ্বিতীয় ক্ষেত্রে m1 এর যে মান আসছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে যে m2 এর মান, সেকেন্ড সমীকরণ আছে সরলরেখার mx + 10y
mx প্লাস 10y ইজ ইকুয়াল টু 2 আছে, বা এখানে 10y ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 10y মাইনাস mx প্লাস 2, বা y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস m বাই 10x প্লাস 2 বাই 10। তাহলে এখানে m2 এর মান কত মাইনাস m বাই 10, এখানে m2 এর মান হয়ে যাচ্ছে মাইনাস m বাই 10। তাহলে m1 আর m2 দুটো সরলরেখার প্রবণতার গুণফল -1 হবে, যেহেতু লম্ব বলে দেওয়া আছে, দুটো সরলরেখার প্রবণতার গুণফল -1। অতএব 5/9 ইন্টু মাইনাস m বাই 10 ইজ ইকুয়াল টু -1, বা এটা কেটে গেলে 5 দুগুণে 10, তাহলে মাইনাস m বাই 9 দুগুণে 18 ইজ ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব m ইজ ইকুয়াল টু 18 আসছে, m ইজ ইকুয়াল টু 18, m ইজ ইকুয়াল টু 18 আসছে। ঠিক আছে, দেখো ক্যালকুলেশনটা একদম সহজ ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে m ইজ ইকুয়াল টু 18 হচ্ছে অপশন এ তে, তাহলে অপশন এ আসছে 18, অপশন এ 18। 12টা কি বলেছে, 12টা বলে আছে a1x প্লাস b1 প্লাস c1। দেখো 12 অঙ্ক, বলা আছে a1x প্লাস b1 প্লাস a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এইটা একটা সরলরেখা বলা আছে। ঠিক আছে, আর একটা সরলরেখা a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এই দুটো সরলরেখা বলা আছে। ঠিক আছে, এই দুটো সরলরেখা বলা থাকলে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। আচ্ছা, একদম সহজ দিয়েছি, এটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত কি, মানে সহগের আনুপাতিক মানগুলো সমান হবে। এখানে a1 বাই a2, এর সহগ a1 এর সহগ a2, তাহলে a1 বাই a2 ইজ ইকুয়াল টু এর সহগ b1 এর সহগ b1 বাই b2, এইটা হতে হবে। ঠিক আছে, সরলরেখা দুটো সমান্তরাল হলে এইটা হতে হবে। ঠিক আছে, এখানে যদি একটা উল্লেখ থাকতো নট ইকুয়াল টু c1 বাই c2, সেটা আরো ভালো হতো, কিন্তু যেটা এইটা যদি ইকুয়াল টু c1 বাই c2 এর সঙ্গে সমান হতো তাহলে সরলরেখা দুটি একই হয়ে যেত। ঠিক আছে, এইটা ইকুয়াল টু যদি c1 বাই c2, তখন দুটো সরলরেখা একই সরলরেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা মানে সমান্তরাল হয়ে গেল। a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2, এইটা মানে সমান্তরাল। এটা কোন অপশনে আছে, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2, এটা অপশন সি তে আছে। তাহলে অপশন সি হচ্ছে এখানে 12, অপশন সি a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 আছে। ঠিক আছে, দেখো দেখো না ভালো করে, দেখো এর সাথে সাথে 12 অঙ্ক কমপ্লিট হলো। আমাদের অনুশীলনী 2b এর সরলরেখা, অনুশীলনী 2b এর প্রশ্নমালা 2b এর বহু বিকল্পধর্মীগুলো কমপ্লিট হলো। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত স্টার্ট করব। ওকে, তো আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।